উজানের ঢল অব্যাহত থাকায় 12 জেলায় বন্যার শঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্ক কেন্দ্র। এরই মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে, ডুবছে নিম্নাঞ্চল। একই চিত্র পদ্মা তীরবর্তী এলাকাগুলোতেও। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। উজান থেকে নেমে আসছে ঢল, তাতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। তাই খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জল কপাট। প্রবল বেগে পানি ঢুকছে অববাহিকায়, ডুবছে লোকালয়। এরই মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত 20 গ্রামের মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে, তলিয়েছে ফসলের ক্ষেত। বাড়িতে পানি, চোখের উপরে সহ পানি, রাস্তাঘাট আমরা বেড়াইতে পারি না, কাজ কামে যাইতে পারি না। চলাচলের খুব সমস্যা আছে, জলাবদ্ধতার কারণে খাওয়া দাওয়ার সমস্যা আছে, গবাদি পশু নিয়ে আমরা সমস্যায় পড়েছি। সব বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে। ডুবেছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা ও নীলফামারীর জলঢাকা নিম্নাঞ্চল। অনেকের বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। পানিবন্দী কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চল। পানির জন্য আমরা কোথাও বেড়াঘোরা করতে পারতেছি না। পাকশাক যে করবো ঠিক মতো, পাকশাক করে আমরা খাইতে পারতেছি না ঠিক মতো। মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তারা এটা এসে যদি মাঠ পর্যায়ে জরিপ করে, তাহলে হয়তোবা আমাদের এই এলাকার মানুষ সুফল পাবে। পদ্মাপাড়ের জনপদেও একই চিত্র। পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের অন্তত 5,500 মানুষ, তলিয়েছে 2,500 হেক্টর জমির ফসল। রাজশাহীতে চর খিদিরপুর, খানপুর ও মিডলচর এলাকাও প্লাবিত রয়েছে। অনেকে আশ্রয় নিয়েছেন শহর রক্ষা বাঁধে। 15 দিন থেকে ভিজা আছে, কানটাতে চুলা ছিল, চুলা সব বন্ধ হয়ে গেছে, পেশাব পায়খানা সব বন্ধ হয়ে গেছে। খুব বন্যা, প্রচুর বন্যা। বাড়িতে পানি হয়ে গেছে, আমার বাড়ির পাশে সিমেন্ট পড়ে গেছে, মানে গর্ত হয়ে গেছে স্রোতের কারণে। গরু টরু থাকে বন্যার পানিতে, আর কি ডুবে গেছে। এখন গরু বাছলে খুব কষ্ট পাচ্ছে। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা তীরবর্তী কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে, সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্লাবন পরিস্থিতির আরও খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এ বিষয়ে জানাতে এ পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, কোন কোন এলাকা রংপুরে প্লাবিত হয়েছে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কাউনিয়ার যে 12টি ইউনিয়ন আছে, সেই 12টি ইউনিয়ন অর্থাৎ তিস্তা অববাহিকা ঘেঁষা যে দুই পাড়ের যে 12টি ইউনিয়ন আছে, সেই 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে কিন্তু এভাবেই আমরা ফুটেজে যা দেখাচ্ছি এই পরিস্থিতি এখন এই মুহূর্তে বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বেলা 12টায় এটি 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখন 3 সেন্টিমিটার নেমেছে, অর্থাৎ বেলা 3টায় সেটি 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু সিনারিওটা হচ্ছে এরকম যে যখন ডালিয়া ব্যারেজ পয়েন্টে এই পানিগুলো বৃদ্ধি পায়, তখন সেগুলো যখন ভাটিতে আসা শুরু করে, তখন কিন্তু ভাটিতে পানি বাড়তে থাকে এবং যে বাড়তি জিনিসটাই আমরা দেখাচ্ছি। আমরা যখন সকালে দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে একটুখানি পানি কম ছিল, এখন কিন্তু সেই পানিগুলো একটু অনেক বেশি। এবং বিবরণ দশা যদি বলি যে যারা এই প্রতি বছরই এভাবে যারা ক্ষতিগ্রস্তের মুখে পড়েন, তাদের রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া, অন্যান্য সমস্ত গৃহস্থলীর যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু হয় না। রোডঘাটগুলো তলিয়ে যাওয়ার কারণে যেটি সব থেকে বড় বিষয় সেটি হচ্ছে যে বাচ্চারা যে স্কুল যাবে সেই স্কুল তারা কিন্তু যেতে পারে না। এবং আরো একটি বিষয় যে এখানে পোকামাকড়ের এক ধরনের উপদ্রব দেখা যায়। স্যানিটেশনের যে বিষয়টি আছে, সেই স্যানিটেশনের বিষয়টিও নিয়েও কিন্তু মহা বিপাকে পড়ে যায় এই এলাকার মানুষগুলো। আমরা একটুখানি যদি এখানে পোকামাকড়ের এক ইউনো এর নেতৃত্বে এখান থেকে 1 কিলোমিটার উজানের দিকে কিছু খাবার দাবার বিতরণ করা হচ্ছিল, অর্থাৎ 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে, এরকম আমরা দেখেছি। কিন্তু এই যে জায়গাটিতে আমরা অবস্থান করছি, এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো খাবার বা অন্য শুকনো খাবার বিতরণ করা হয়নি। লোকজনের যেটি ভাষ্য, তাদেরকে তো পাশে দাঁড়াতে হবে। সব থেকে বড় তাদের কথা হচ্ছে যদি তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করা যায়, তাহলে তাদের এই দীর্ঘ বঞ্চনা যে আছে, তাদের সেই বঞ্চনা থেকে তারা লাঘব পাবেন, এই ধরনের কথা তারা বলছেন। মাঝহার, আপনাকে ধন্যবাদ। এদিকে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। এ বিষয়ে আরো খবর জানবো। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনি বর্তমানে কোন এলাকায় রয়েছেন, কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন।
রাবি, আমি রাজশাহী নগরীর যে শ্রীরামপুর এলাকা রয়েছে, নদীর যে পদ্মা নদীর সংলগ্ন তীরবর্তী যে স্থান, একদমই নদী ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে সেখানে রয়েছে। সেখানে একটু পরিস্থিতি যদি আপনাকে দেখাই, এখানে নদীর সাথে বা নদীর যে একদম শেষ সীমানায় যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং এর পেছনে যে বাড়িগুলো রয়েছে সেগুলোকে পানি কিন্তু প্লাবিত হয়ে সেখানকার মানুষজন, পশু পাখি, সেখানকার যারা গৃহপালিত পশু পাখি নিয়ে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে এসেছেন এবং আজকেও রাজশাহীতে গত 24 ঘন্টায় কিন্তু পানি বাড়েনি এবং বিপদসীমার প্রায় 56 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পদ্মার পানি সেটি প্রবাহিত হচ্ছে। আমি কথা বলেছি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হকের সাথে। তিনি যেমনটি বলেছেন যে সকাল 9টায় উচ্চতা হয় 17.49 মিটার এবং 49 মিটার এবং এই বৃহস্পতিবার আজকে সকাল 9টায় পানির উচ্চতা কিন্তু একই সমান ছিল। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 6টায় পানির উচ্চতা মাপা হয় 17.46 মিটার। এবং আরেকটি বিষয় বলে, রাজশাহীর এই কয়েকটি এলাকায় শহর রক্ষা বাঁধের নিচে, যেমন রাজশাহী নগরীর পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া, বুলনপুর, শ্রীরামপুর এলাকায় এবং রাজাবাড়িতে কিন্তু এই পানি উঠেছে, পদ্মার পানি। এবং যে চরগুলো ছিল, চরের যে মানুষগুলো ছিল, তারা কিন্তু সেখানে সে বাড়িঘরগুলো কিন্তু একদমই বিলীন হয়ে গিয়েছে, আমি তেমনটি দেখেছি। এবং তারা তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নিয়ে তারা শহর রক্ষা বাঁধে কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং রাজশাহী শহর থেকে দক্ষিণে ভারত সীমান্তে চর খিদিরপুর, খানপুর, মিডিল চর, সেগুলো কিন্তু একদমই ডুবে গিয়েছে। এবং এইসব এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে রাজশাহী শহর রক্ষা বাঁধের কাছাকাছি তারা আশ্রয় নিয়েছেন। কেউ তাদের যে আত্মীয় স্বজন রয়েছে রাজশাহী শহরে সেখানে এসেছেন। এবং এখন পর্যন্ত গত কয়েকদিন থেকে কিন্তু পানি সেটি বাড়ছেই। আজকে কিন্তু পানির পরিমাণ কিন্তু একই রয়েছে এবং আগামীতে পানি আস্তে আস্তে কমতে পারে বলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা তারা তেমনটি বলছেন যে আগামীতে পানি কিছুটা কমবে, এই ভোগান্তি কিছুটা কমতে পারে বলে তারা জানিয়েছে। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ।